নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে সবাইকে স্বাগত। বুদ্ধদেব গুহর হাজারদুয়ারি উপন্যাস শুরু করেছি। আজকে আপনারা শুনবেন এই উপন্যাসের তৃতীয় পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন অফিসের রমেন নামের একজনকে গোপেন সাসপেন্ড করে। রমেন চায় পুরো ইন্ডাস্ট্রিতে ইউনিয়ন হোক, আর সেই থেকেই তর্ক বিতর্কে সে গোপেনকে বাজে ভাষায় কথা বলায় গোপেন তাকে সাসপেন্ড করে। সুমন সেন গোপেনকে বাহবা দেয় তার এই স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং ডিটেকটিভের মাধ্যমে খোঁজ লাগায় এর পিছনে কারা মদত দিচ্ছে। অন্যদিকে শ্রীপর্ণা ভরতকে নিয়ে স্টেশনে ঘুরতে গিয়ে তার মামাতো বোনের বন্ধু জয়িতার সাথে দেখা হয়। জয়িতার সাথে কথোপকথনে জানতে পারে তার হাজব্যান্ডের বস সুমন সেন। শ্রীপর্ণা হঠাৎ অতীতে ফিরে যায়, ভাবতে থাকে তার অতি পরিচিত সুমন সেনকে। বাড়ি এসে সে সুমনের পাঠানো চিঠিগুলো পড়তে থাকে এবং তার দু চোখ ঝাপসা হয়ে আসে। সে বোঝার চেষ্টা করে গোপেনের বস সুমন সেন আর তার পরিচিত সুমন সেন কি একই ব্যক্তি। আজকে শুনবেন এরপর থেকে। অনেক রাতে ফিরল সেদিন গোপেন। কেন এত রাত হলো তা নিয়ে কোনো প্রশ্ন করল না শ্রী। গোপেন নিজেই বলল, আমার খোঁজ করতে কেউ এসেছিল? কে? কোনো লোক? না তো। ও শোনো, আজকে কারখানাতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? তোমাকে জানিয়ে রাখা দরকার। কি ঘটনা বলো না। আজকে আমি একজনকে সাসপেন্ড করেছি 3 মাসের জন্য। তার নাম রমেন পাল। তো সে আমাকে থ্রেটেন করেছে। পুরো হুড়হুলাগড়ের সমস্ত ইউনিটেই এর রিপারকেশন পড়তে পারে, স্ট্রাইক হতে পারে, অন্যভাবে কাজের ক্ষতি করতে পারে ওরা। আর বাইরের লোকও এর পিছনে, তবে তারা কারা বা কি সেসব জানতে হবে। কি করে জানবে? জানতে হবে। তা তোমাদের এমডি কি শুধু নাম কেনবার জন্যই আছেন? এইসব ঝামেলা ঝক্কি তো সব দেখছি তোমাদের মতো চুনোপুটিদেরই ঘাড়ে। তুমি তো দেখছি রমেন পালের মতোই কথা বলছো। ঝামেলা ঝক্কি এড়িয়ে যাবার মানুষ সুমন সেন নন। আমাদের জোরটা কি আমাদের জোর? সব জোরই আসে ওপর থেকে। এরকম স্ট্রং ডেয়ার ডেভিল কুডেন্ট কেয়ারলেস এমডি না থাকলে কি হুড়হুলাগড়ের নাম সারা ওড়িশা কেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো? তুমি কি জানো যে সুমন সেনকে পাওয়ার জন্য আইটিডিসি, স্টেট ট্রেডিং কর্পোরেশন, আইএসি, এইচএমটির মতো কোম্পানিরাও ছটফট করছে? আমাদের এমডিকে স্লাইট করো না। হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারসন। এই তো আজকে বাড়ি ফিরছিলাম, তখন কটা হবে? 9টা। আমাদের বাড়িরই একটু আগে স্টেশনে যাবার আগে যে দমহনিটা আছে তারই কাছে একটা মাটির ঘর থেকে বেরোতে দেখলাম এমডিকে। একটা কালো রঙের গেঞ্জি আর সাদা শর্টস পরে। সত্যি মানুষটা যাই পড়ুক না কেন এমনিই মানিয়ে যায়। তা সে কুড়ে ঘরে কি করতে গিয়েছিলেন? রক্ষিতা থাকে নাকি সেখানে, নাকি চোলাই মদ খেতে? গোপেন আহত হলো এবং অবাক হয়ে তাকালো শ্রীর চোখের দিকে। একটু চুপ করে থেকে বলল, ওর পার্সোনাল পিওনের বাবা মা ওখানে থাকে। টাউনশিপের কোয়ার্টারে যায়নি তারা। একটু জমি জমা আছে কাছেই, তাই দেখাশোনা করে। তাতে এমডির কি? পুরোটা শোনো তুমি। পিওনটির বাবা অসুস্থ, ডাক্তার সন্দেহ করছে ক্যান্সার। তা বুড়ো কোয়ার্টারে কিছুতেই যাবে না, অথচ টাউনশিপের হাসপাতালের কাছে না থাকলে রেটে দেওয়ার অসুবিধা হবে। ডাক্তার বলছেন ওপেন করলেই গ্যালোপিং স্টেজে বেড়ে যাবে। তা তোমাদের মহৎ এমডির তাতেই বা কি? তিনি বুড়োকে বোঝাতে এসেছিলেন, বুঝিয়ে ছেলের কোয়ার্টারে নিয়ে যেতে। রাজি হলো? হলো তো। কাল আমি সকালে যাওয়ার সময় বুড়ো বুড়িকে আমার জিপে করে নিয়ে যাব।
এমডি নিজের গাড়ি নিয়ে এলেন না কেন? কি গাড়ি তার? মার্সিডিজ? আগের এমডির তাই ছিল। সেন সাহেব দিশি গাড়ি নিয়েছেন, সাদা কন্টেসা। প্লান্টের অবশ্য মারুতি জিপসি চড়েন। তারপর কোন গাড়ি নিয়ে এসেছিলেন? না, উনি গাড়ি নিয়ে আসেননি, এসেছিলেন সাইকেল চালিয়ে। কেন? হয়তো বিকালের এক্সারসাইজটাও সারবার জন্য। আর দ্বিতীয়ত, এমডি জানেন কার কাছে কিসে করে যেতে হয়, সেই জন্যই তিনি সুমন সেন। ফু, এই হিরো ওরশিপিংয়ের দেশে তোমরা পাথরকেও দেবতা বানাও আর বাঁদরকে শিব। তোমাদের মতো শিক্ষিত মানুষদেরও এইসব ব্যাপারে কোনো ব্যালেন্স থাকে না, অথচ থাকা উচিত ছিল। গোপেন সে কথা গায়ে না মেখেই বলল, ওই যা, তোমাকে বলাই হয়নি, উনি তো আমাদের বাড়িতে আজ এসেছিলেন। আজ? কখন? স্ত্রীর বুকের মধ্যে ধক করে উঠল। ওই শিব্বর বাবার বাড়ি যাওয়ার আগে। তার মানে কটার সময়? ওই ধরো 7:45। বাজে কথা। বাজে কথা? এমডি মিথ্যে কথা বলবেন? ভরত, এই ভরত। শ্রী ডাকল ভরতকে। কি রে, আমরা স্টেশন থেকে ফেরার পর কোনো বাবু এসেছিলেন? হ্যাঁ। আমি কোথায় ছিলাম? আপনি তো দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিলেন। সন্ধেবেলা দরজা বন্ধ করেছিলে কেন? গোপেন অবাক গলায় বলল, আমার শরীরটা ভালো লাগছিল না। কিন্তু আমায় ডাকলি না কেন ভরত? বাবু মানা করলেন তো। কি বললেন? বললেন দাদাবাবু যেদিন বাড়ি থাকবেন সেদিন এসে মেম সাহেবের সঙ্গে আলাপ করে যাবেন। এদিকে নাকি অন্য কোন কাজে এসেছিলেন। শ্রীর তখনও বিশ্বাস হচ্ছিল না যে সুমন সেন এই বাড়িতে এসেছিলেন। কি পরেছিলেন? এই সাদা প্যান্ট আর কালো গেঞ্জি। বাবুকে তো দারুণ দেখতে, ফিল্ম স্টারের মতো। শ্রীর বুকের জ্বালাটা আরও বেড়ে গেল। ভরতকে বকে বলল, সে তো তোর দাদাবাবুকেও তাই দেখতে। যা, দাদাবাবুকে তো ভিলেনের মতো দেখতে। হিরো আর ভিলেন কি এক হয়? গোপেনের মুখে কোনো রাগ ছিল না, এক ধরনের স্মিত হাসি ছিল। গোপেন বাথরুমের দরজাটা বন্ধ করতে করতে বলল, ঠিকই বলেছে ভরত, ভরতের অবজারভেশন খুব শার্প। বন্ধ দরজার মুখেই শ্রী বলল, খাবার কি লাগাতে বলবো? হ্যাঁ, চান করেই খাবো। চান হয়ে গেলে গিজারটা বন্ধ করে দিও। নতুন লাগানো আলোটা। ঠিক আছে, ঠিক আছে। শ্রী রান্নাঘরে গিয়ে ভরতকে বলল, এই চটপট গরম গরম রুটি বানিয়ে ফেলতো, অন্য খাবারগুলো গরম করতে হবে। আজ দুপুরে ভরত একটু পায়েস বানিয়েছিল, সেটাও বের করে রাখতে বলল খাবার সময়। আচ্ছা ভরত, বাবু আর কি বলল রে? কোন বাবু? ভরত অন্যমনস্কভাবে বলল, আহ, আরে যে বাবু এসেছিলেন তিনি আর কিছু বললেন? নাম জিজ্ঞেস না করে কখনো দরজা খুলবে না, আর বৌদি একা থাকেন, বৌদিকে ভালো করে দেখাশোনা করো, বাড়িটা টাউনশিপ থেকে তো অনেকখানি বাইরে দেখছি, এইসবই বলছিলেন। আর কি বললেন? আমি বললাম দরজা থাকে বৌদিকে ডেকে দিই। উনি বললেন আমাকে চেনেন না তো, যখন দাদা থাকবেন তখন আসবো একদিন। তারপর এইটা দিলেন। কি দিলেন? কই, আগে দিলি না তো। ভরত তার প্যান্টের পকেট থেকে একটা কার্ড বের করল। শ্রী আবার বলল, কিরে, আগে দিসনি কেন? সময় পেলাম কই। এমন পনস এনেছেন বাজার থেকে, পনস না যেন পাথর, এর চেয়ে লোহা গলানোও সহজ ছিল। পনস মানে কাঁঠাল, এঁচোড়, এইসবই। শ্রী বলল, এইসব তো দুপুরেই ছিল। সেইটাকেই তো ভালো করে একটু গরম মশলা টশলা দিয়ে নতুন করে বানালাম। শ্রী কার্ডটা নিয়ে চলে গেল। বিশেষ কিছু লেখা নেই। সুমন সেন, এমডি, হুড়হুলাঘর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অফিসের পিবিএক্সের নাম্বার, নিজের ডাইরেক্ট নাম্বার, তারপর বাড়ির পিবিএক্সের নাম্বার, এইসব। কার্ডটিকে ব্লাউজের ভিতরে চালান করে দিল শ্রী।
নাম্বারগুলো লিখে রেখে পরে কার্ডটা গোপেনকে দিয়ে দেবে কাল সকালে। আজ বিকেলে জয়িতার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই হুড়হুলাগড়ের এমডি যে ওই সুমন সেন তা জানার পর থেকেই নিজের উপর এক গভীর বিতৃষ্ণা আর বিরক্তি পুঞ্জীভূত হচ্ছে প্রতি মুহূর্তে, আর এক ধরনের ঘৃণা গোপেনের প্রতি। বেচারি গোপেন, কিন্তু কে এই সুমন সেন? রাতে শুয়ে গোপেন বলল, আজ এমডি বলছিলেন। এই শোনো, তোমার এই বাঁশবনে শেয়ালরা যে এমডি ছাড়া আলোচনার আর কি কিছুই নেই? আমি তো ফেড আপ হয়ে গেলাম। আরে কি অন্যায়, কথাটা শোনো না। কি কথা? উনি কলকাতার একজন গাইনোকোলজিস্টের নাম সাজেস্ট করেছেন। বলছেন কোনো ব্যাপারই নেই। 8 বছর কি, উনি 15 বছর 20 বছরের চাইল্ডলেস কাপলসদেরও। তুমি কি বলো তো? এইসব পার্সোনাল ব্যাপারও কি তোমার এমডি জুরিসডিকশনে পড়ে? হ্যাঁ, কোন দিন শুনবো সপ্তাহে কবে কবে তুমি আমাকে আদর করবে তাও তোমার এমডি বলে দেবেন। তাকে তার নিজের স্ত্রী আর ছেলে মেয়েদের কথা ভাবতে বলো না। আমার ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। বিচ্ছিরি সব ব্যাপার। গোপেন লজ্জা পেয়ে চুপ করে গেল। তারপর বলল, তুমি কিন্তু মিথ্যেই রাগ করছো। উনি কি আর গায়ে পড়ে বলেছেন? কোথায় কোথায় বেরিয়ে গেল। ওই তো কায়দা ওইসব লোকের। দুশ্চরিত্র লোকেরা তো ওই রকমই হয়। পরের বউয়ের নারী নক্ষত্র জানাই তাদের কাজ। তার উপর নিজের বউকে ভিড়িয়ে দিয়ে এমডির কাছে প্রমোশন পাওয়ার লোকের তো অভাব নেই এদেশে। তার নিজের ছেলে মেয়ে কি? হ্যাঁ, কি যে বলো, ভদ্রলোক বিয়েই করেননি, তার আবার ছেলে মেয়ে। আমাকে আবার হাসতে হাসতে কি বললেন জানো? A bachelor is a souvenir of a woman who had found a better one at the last moment. তাই এই কথাটা বলল? শ্রী চুপ করে গেল। বুকের মধ্যে খুব কষ্ট হতে লাগলো। গোপেন বলল, হ্যাঁ তাই তো। নিজেকে সামলে নিয়ে শ্রী বলল, দেখো গিয়ে কোনো প্রেম ট্রেম ছিল হয়তো, পাকেনি, তাই ব্যাচেলার রয়ে গেছেন। এইসব গে ব্যাচেলাররাই ডেঞ্জারাস হয়। ধুর, যা খুশি তাই বললেই হলো। মানুষটা কাজ ছাড়া আর কিছুই জানে না। এমডির ঘরের দরজাতে কি লেখা আছে জানো? কি? ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কাজই পুজো। ভরং যত্ত। শ্রী বলল এবং পাশ ফিরে শুয়ে পড়ল। ঘরে একটা দারুণ পোস্টার আছে। একজন লোক পিছন ফিরে জিভ ফেলে আছে আর ঘন বনের মধ্যে একটি হ্রদে। পোস্টারে কি লেখা আছে জানো? লেখা আছে, নাথিং ক্যান ডিস্টার্ব মি বাট মাই সেলফ। বাহ, লেখাটা ভালো, কিন্তু এটাও ভরং। সেন সাহেবের নাকি একটা প্রেমও ছিল। বাহ, জেনে আশ্বস্ত হওয়া গেল যে তোমাদের সেন সাহেব ভূত ভগবান নন, নেহাতি একজন মানুষ। তা তোমাকে কে বলল? গোপেন একটু অবাক হলো। বলল, ওই কোলওয়াশারির চাটুর যে বলছিল। কলকাতার ছেলে, সেন্ট জেভিয়ার্সে পড়তো। আমরা একসঙ্গে এনসিসি করতাম। আশুতোষ আর প্রেসিডেন্সি ছিল এই কোম্পানিতে। আর কি বলল? ওরা নাকি কি একটা কাগজ বের করতো, প্রেসিডেন্সি ও সেন্ট জেভিয়ার্সের ছেলেমেয়েরা মিলে, মান্থলি। সেই সুবাদেই নাকি আলাপ। সুমন সেনের নাকি হার্ট থ্রব ছিল ওরই ক্লাসের একটি মেয়ে। নাম কি? নাম কিছু বলেছে? হ্যাঁ, নামটা বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি। শ্রীমন্তী না শ্রীলা কি যেন একটা। তোমার এরকম ব্যাড টেস্ট হয়েছে কেন বলো তো? এইসব নিয়ে কোনো ভদ্রলোকে আলোচনা করে নাকি? আরে আমি কি করব, লাঞ্চ খেতে খেতে বকর বকর করছিল। কলকাতার ছেলে তো, গরুর যেমন জাবর না কাটলে ঘাস হজম হয় না, কলকাতার ছেলেদেরও তো না গেঁজালে, পরনিন্দা পরচর্চা না করলে ভাত হজম হয় না। ও, তা তোমাদের এমডি লাঞ্চ রুমে লাঞ্চ করেন না? না না,
উনি তো লিকুইডের উপরেই থাকেন। নিজের ঘরেই ফ্রিজ আছে, ফ্রিজে কী সব হ্যাম, সসেজ, বেকন রেখে দেন, আর ডিম, রুটি নিজেই কিছু ভেজে ভুজে নেন। সঙ্গে কোনোদিন একটু পিঙ্ক জিন, কোনোদিন জিন অ্যান্ড টনিক, কোনোদিন নিট হুইস্কি, টাটকা টমেটো থাকলে কোনোদিন ব্লাডি মেরি। এই নইলে সাহেব? না না, সাহেব তিনি মোটেই নন। তোমার এই স্তব গান আর শুনতে চাই না। উফ, আজ ভীষণ টেনশন গেছে। আজ তোমাকে একটু আদর করবো, এসো। দুম করে বলল গোপেন। দূরে সরে গিয়ে স্ত্রী বলল, সিঙ্গাপুরে জানো তো রাবার ডল পাওয়া যায় শুনেছি। পূর্ণাবয়ব নারী মূর্তি, শরীরের যেখানে যা থাকার তার সবই আছে, শুধু মন থাকে না। তুমি একটা আনিয়ে নাও না কেন বলো তো? আমি তো একটা মানুষ, পূর্ণ মানুষ। তোমার সেক্স আর আমার সেক্সটাই শুধু আলাদা। আর আমি তো ডল নই, আদর করার অনেকই রকম আছে। মেয়েদের বোঝে খুব কম পুরুষই, আর তুমি তো বোঝোই না। কি হয়েছে বলো তো শ্রী, তুমি অনেক বদলে গেছো। তাই? তবে তুমিও অনেক বদলেছ। তুমি তো এই হুড়হুলাগড়ে জবরদস্তি করে আনালে আমাকে আমার শিকড় উপরে, অথচ তুমিই সবচেয়ে বেশি অনুযোগ করছো। বলো তো, আবার ট্রান্সফার নিয়ে ফিরে যাই কলকাতাতে, যাবে? যেতে পারো, তবে আমি তোমাদের বাড়ি গিয়ে আর উঠতে পারছি না। কোম্পানি যদি আলাদা ফ্ল্যাট দেয় তবেই যেতে পারি। তোমাদের পৈতৃক বাড়িতে অনেক মার্বেল, মোজাইক আছে, লাজারাস কোম্পানির ফার্নিচারও আছে, কিন্তু অনেক অনাচার, অনেক কুশিক্ষা, অনেক গোঁড়ামি বাসা বেঁধে আছে সেখানে, পায়রাদের বাসার মতো। ওখানে আমি আর যাব না। আমাকে এখানেই একটা চাকরি জুটিয়ে দাও, তোমার ওল পাওয়ারফুল গডফাদার এমডিকে বলে। হ্যাঁ, উনি অবশ্য নিজেই সেদিন বলছিলেন। কি? কথাটা শুনেই স্ত্রী এদিকে পাশ ফিরে শুল, একটু উত্তেজিতও দেখালো। আধো অন্ধকারে গোপেনের মনে হলো স্ত্রী একটু উত্তেজিত হয়েছে। গোপেন বলল, উনি বলছিলেন তোমার মতো বিদুষী মহিলা নিজে স্বাবলম্বী হবেন না কেন। ও, সেই ভাবনাটাও তোমার এমডি ভাববেন বুঝি? তুমি কিন্তু বেশ আছো, আত্মসম্মানটাও খুইয়েছ। থাকবে, আমি আর পারছি না। ঘুমোচ্ছি আমি। সারাদিন ধকল পুইয়ে এসে ঘুমোবার সময় এত কথা আমার ভালো লাগে না। কিছুক্ষণ পর গোপেনের নাক ডাকার আওয়াজ শুনতে পেল স্ত্রী। গোপেনের নাক ডাকার আওয়াজ মেয়েদের নাক ডাকার আওয়াজের মতোই, ফিস ফিস শব্দ হয়। জ্যোৎস্না এসে শোবার ঘরের মেঝে এমনকি খাটও ভরে দিয়েছে। প্রাণময়ী জ্যোৎস্না। বাইরে পাহাড়তলিতে নানা রকম পাখি ডাকছে। সেই সব রাতচরা পাখির নাম জানে না স্ত্রী। গোপেন তো একেবারেই জানে না। বিছানা ছেড়ে উঠে জানালার সামনে এসে দাঁড়ালো স্ত্রী কিছুক্ষণ। এখানে রাতগুলি এখনো ঠান্ডা, গায়ে মোটা চাদর বা পাতলা কম্বল দিয়ে শুতে হয়। স্ত্রী ভাবল একতলায় নেমে দরজা খুলে একবার পাহাড়তলির দিকে চলে যায়। চামুণ্ডী মন্দির এখান থেকে কত দূরে তা কে জানে, কিন্তু আশ্চর্য, আজকের রাত থেকে তার মন অন্য রকম হয়ে গেছে। এতদিন যখন কিছু হয়নি তখন গোপেনের কাছ থেকে সে আর সন্তান চায় না। ইচ্ছেটাই মরে গেছে সুমনের কথা জানার পর থেকে। যা হয়েছে ভালোই হয়েছে, ও ভাবল। আচ্ছা, এ কি ওর সুমনই? দরজা খুলে ছাদে গেল শ্রী। রাত ছমছম করছে, দূরে স্টেশনের ফ্লোরোসেন্ট আলোগুলো দেখা যাচ্ছে। ট্রেন চলে যাচ্ছে রাতের নিস্তব্ধতাকে ডিজেল ইঞ্জিনের একটি চাপা গুমগুমানিতে ভরে দিয়ে। পাথর আর ম্যাঙ্গানিজ আর ডলোমাইট আর লোহা আর ইস্পাতের ভর্তি ভারী ওয়াগনগুলো আকাশকে নীলচে সাদা দেখাচ্ছে চাঁদের আলোতে। দূরের পাহাড়ে রোঁয়া রোঁয়া গায়ের প্রাগৈতিহাসিক জানোয়ারের মুখের মতো রহস্যময় বলয় আর ঘন জঙ্গল যেন হাতছানি দিচ্ছে স্ত্রীকে। মনটা ভারী খারাপ লাগছে। আচ্ছা, এত মানুষ থাকতে ওরই কেন এমন হলো? সুমন কেন সোজাসুজি বলল না যে স্ত্রীকে ছাড়া তার চলবে না? আর স্ত্রী ওই বা কেন রাজি হয়ে গেল গোপেনের সঙ্গে বিয়েতে? রাজিও তো হয়েছিল সুমনের উপর তীব্র অভিমানেই। অথচ
যার উপরে রাগ করে সে এমন করলেও সেই মানুষটা জানল না পর্যন্ত। একেই বোধহয় বলে চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়া। সুমন বিদেশ থেকে ফিরে এসে শ্রীদের বাড়িতে এসেছিল, কিন্তু সে কথা বৌদি শ্রীকে বলেন 1 বছর বাদে। তখন মন বেঁকে গেছিল শ্রীর। সুমন বলে যে কেউ তার জীবনে বিশেষ কেউ ছিল একদিন, সে কথা মন থেকে মুছেই ফেলতে চেয়েছিল সে। সুমনও হয়তো তীব্র অভিমানে আর যোগাযোগ করার চেষ্টা করেনি। সবচেয়ে লজ্জাকর ব্যাপার হয়েছিল, সুমন যেদিন এসেছিল সেদিন মা, বাবা এবং দাদার কাছে শ্রীর শ্বশুরবাড়ির ঠিকানা এবং স্বামীর অফিসের ঠিকানাও নাকি চেয়েছিল। তাও নাকি মা বাবা তাকে দেননি। এই যুগে কোনো শিক্ষিত পরিবারের মানুষ যে এমন ব্যবহার কারোর সঙ্গে করতে পারেন, এই কথা বিশ্বাস করাও শ্রীর পক্ষে মুশকিল ছিল। এই কথাও বৌদি শ্রীকে জানিয়েছে। দাদা বা বাবা বা মা কেউই তাকে বলেননি। এমনই যদি ব্যবহার বা ঔদার্য হবে, তবে মেয়েকে প্রেসিডেন্সি কলেজে পড়িয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে, ডক্টরেট করিয়ে কি লাভ হলো বাবা মার? পাত্রী হিসেবে ভালো করে তোলার জন্যই আজকের দিনে কেউ কি এমন করে? পাত্রও বা এমন কি? ভবানীপুরে বিরাট এক মান্ধাত্তার আমলের বাড়ি, মার্বেল মোজাইকে মোড়া, ঘোড়াশালে ঘোড়া নেই, গাড়িহীন গ্যারেজগুলো ধুলোমলিন, পাড়ার বেওয়ারিশ কুকুরে বাচ্চা দেয় সেখানে, ভাই ভাই মিলও নেই, ঘরে ঘরে আলাদা হাঁড়ি। দারুণ নাকি পরিবার! কেউ ধুলিমলিন, কেউ ব্যারিস্টার, বিরাট ঐতিহ্যপূর্ণ পরিবার। সেখানে ঠাটবাট রাখতে প্রাণ বেরিয়ে যায়। ব্যারিস্টার দুবেলা বাপ ঠাকুরদার বইয়ের পাহাড়ের ধুলোর মধ্যে বসে চটি পড়া পা নাচান। কোর্টে রোজই বেরুলে কি হবে, মক্কেল নেই প্রায় একজনও। কিসের এই ঐতিহ্য আর কেমনে বনে দিয়া না, তা শ্রী বিয়ের পরের দিন থেকেই বোঝে না। গোপেন নিজেও পাত্র হিসেবে কোনো দিক দিয়েই আহামরি কিছু নয়, না চেহারায়, না পড়াশুনোয়, না স্বপ্রতিভায়, না খেলাধুলায়। কি দেখে যে মা বাবা শ্রীর মতো সর্বগুণ সম্পন্ন মেয়েকে গোপেনের হাতে তুলে দিয়েছিলেন, তা মা বাবাই জানেন। তবে গোপেন সম্বন্ধে একটা কথা বলবে শ্রী, যে সে খুবই ভদ্র। ভদ্রতাই যদি বনেদি আনা হয়, তবে গোপেনরা অবশ্যই বনেদি। ওরা এতই বাড়াবাড়ি রকম ভদ্র যে সেই ভদ্রতাটাকে পৌরুষের অভাব বলে মনে হয়। বিয়ের 3-4 বছর পরে গোপেনদের বাড়ির পাশের বাড়ির ঘোষ কাকিমা একদিন বলেছিলেন স্ত্রীকে, বুঝলে মা, তোমার বাবা তোমাকে ঘুষ দিয়েছেন জজ সাহেবকে। ঘুষ? কেন? স্ত্রী অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ মা, তোমার কাকাবাবু, মানে আমার উনি সব জানেন। তোমার বাবা একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন। সেই কোম্পানিকে ব্যাংক বহু টাকা ধার দিয়েছিল। সেই টাকা তোমার বাবা আর অন্য আরেকজন ডিরেক্টর নাকি আত্মসাৎ করেন। তোমাদের যোধপুর পার্কের নতুন বাড়িও হয় সেই টাকাতেই। ব্যাংক কেস করে, নিচের কোর্টে হেরে যাবার পর হাইকোর্টে আপিল আসে। গোপেনের বাবারই এজলাসে। গোপেনের মা তোমাকে একদিন তো দেখেছিলেন তোমার মামাতো বোন মুনমুনদের বাড়িতে, মানে মামা বাড়িতে, যে মামা এখন টাটায় চলে গেছেন। তোমাকে সেখানে দেখেই ঠিক করেন যে গোপেনের সঙ্গে তোমার বিয়ে দেবেন। তোমার সম্বন্ধে সব খোঁজ খবর তিনি নেন মামা বাড়ি থেকে। আর তার কিছুদিন পরেই ওই মামলা আসে তোমার শ্বশুরমশাইয়ের কোর্টে। অন্য ডিরেক্টরের ঘাড়ে সব দোষ চাপিয়ে তোমার বাবা বেকসুর খালাস হয়ে যান। আপনি আপনি এত সব জানলেন কি করে কাকিমা? বলিনি বুঝি? তোমার কাকাবাবুই যে উকিল ছিলেন তোমার বাবার, তোমার কাকাবাবুর হাতও ছিল তো এই ব্যাপারে। তবে ওরা অন্যায় করেছেন তা আমি বলবো না। ছেলের জন্য বিদুষী সুন্দরী বউ আনার চেষ্টা করা তো অপরাধের নয় মা। আর ছেলেও তো কিছু কানা খোঁড়া নয়, স্বভাব চরিত্র ভালো। হ্যাঁ, তুমি বলতে পারো যে তোমার বিয়ে এর চেয়ে ভালো ঘরে হতে পারত, কিন্তু সেটাও কোনো কথা নয় মা। বিয়েটা পুরোপুরি নির্বন্ধ।
যার যেখানে লেখা আছে সেখানেই হবে। এইসব ঘটনা তো নিমিত্ত মাত্র। এসব কথা মনে করলে বিশ্বাস করতে ইচ্ছে করে না যে স্ত্রীর নিজের জীবনেই এত সব ঘটেছিল। এমন নাটক নভেলের ঘটার মতোই সব ঘটনা। কেন যে আজ এত সব অসংলগ্ন কথা মনে আসছে স্ত্রীর, তা কে জানে। বেচারা সুমন, তার কাছে যে আজীবন কত বড় অপরাধী হয়ে থাকতে হবে স্ত্রীকে, তা ঠিক নেই। কি করে মুখ দেখাবে তাকে? তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কারোর সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না ভাবছিল। বড় রাগ, বড় অভিমান হতে লাগলো সকলের উপরেই। অথচ এখানেও তার থাকা হবে না, চাকরি করাও নয়। সুমন যেখানে সর্বেসর্বা, সেই জায়গাতে তার অধস্তন কর্মচারী স্ত্রী হিসেবে সুমনের অনুকম্পাতে বেঁচে থাকতেও পারবে না। সুমন হয়তো তাকে ভীষণ অপমান করবে দেখা হলে, হয়তো চিনবেই না। না, এখান থেকেও তাকে চলে যেতে হবে। কিন্তু কোথায়, কোথায় যাবে? স্ত্রীর পাগল পাগল লাগছিল। খোলা ছাদের পাঁচিলে হেলান দিয়ে একা দাঁড়িয়েছিল। হঠাৎ যেন মনে হলো কি তার পিঠে হাত রাখল। এ কি, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার শ্রী? পায়জামা পাঞ্জাবি পরা গোপেন স্ত্রীকে দু হাতে জড়িয়ে ধরল। চলো চলো, ঘরে চলো, এভাবে তো ঠান্ডা লেগে যাবে। স্ত্রীর ভেতর থেকে এতদিনের পুঞ্জীভূত অভিমান, রাগ, যন্ত্রণা সকলের বিরুদ্ধে, এমনকি তার নিজের বিরুদ্ধেও যা জমেছিল, সব যেন এই নিরালা রাতের উৎসমুখে উঠে এলো তীব্র উৎসারে। সব বাইরে এলো। গোপেনের দু হাতের বাঁধনে বাঁধা থেকে তার মুখে বুক রেখে সে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। কিন্তু পর মুহূর্তে তার ভারী লজ্জা হলো। ও যে এমন নাটকে আবেগপ্রবণ সস্তা হয়ে উঠবে কখনো, তা দুঃস্বপ্নেও ভাবেনি। গোপেন বলল, চলো, ঘরে চলো। ভরত ঘুম চোখে দৌড়ে এসে বলল, কি হলো বৌদি, কাঁকড়া বিছা কাটলো নাকি? না ভরত, কিছু হয়নি, তুই যা, গিয়ে শুয়ে পড়। কিশোর ভরতের অনাবিল জগৎ জীবনের প্রায় সমস্ত জটিলতারই ধরা ছোঁয়ার বাইরে ছিল। দারিদ্র্য ছাড়া অন্য কোনো কষ্ট তার জানা ছিল না। সে স্ত্রীর এই অজানা কষ্টে বড়ই ব্যথিত হয়ে বলল, তোমার কপালে কি হাত বুলিয়ে দেব বৌদি? স্ত্রী কাঁদতে কাঁদতেই ভরতের কথায় হেসে ফেলল। বলল, না রে, না রে পাগলা, যা, তুই গিয়ে ঘুমো। ভরত ভাবছিল কিসের দুঃখ। বৌদি ভালো ভালো শাড়ি পরে, বই পড়ে, ভালো খায় দায়, ঘুমোয়, মাঝে মধ্যে জিপগাড়ি করে বেরিয়েও আসে। এত সুখ যার জীবনে, তার কাঁদবার মতো দুঃখ কি থাকতে পারে? ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে গোপেন ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। খাটে বসল স্ত্রী। আবার খাচ্ছ? আজকাল তো খাই না, এখন একটা দরকার বলেই সিগারেটটা ধরালো। ধুঁয়ো ছেড়ে গোপেন বলল, কি হয়েছে শ্রী, কিসের দুঃখ তোমার? তুমি যা যা চেয়েছো আজ অবধি, তাতে আমার যত অসুবিধেই হোক না কেন, আমি তার সবই তোমাকে দেবার চেষ্টা করেছি। কলকাতা ছেড়ে চলে এসেছি, সবাইকে ছেড়ে এসেছি, তবু। না না, সেসব কিছু নয়। তুমি তুমি মা হতে পারোনি বলে তোমার দুঃখ? না, সেটাও না। সত্যি বলছি, কিছু হয়নি আমার। তবে আমি অযোগ্য বলে? তোমার স্বামী সুমন সেনের মতো কেউ নয় বলে তোমার দুঃখ? শ্রী, জীবনে কি সকলেই এক নম্বর হতে পারে? যে কোনো প্রতিষ্ঠানেই একজনই কিন্তু এক নম্বর হন। আহ, কি আজে বাজে কথা বলছো বলো তো। এর মধ্যে সুমন সেন কোথা থেকে এলো? সব সময় আমার ওই নামটা ভালো লাগছে না। জানো শ্রী, তোমার কথা এখানে এসেছিলাম বটে, কিন্তু তুমি এই জায়গা ছেড়ে চলে যেতে বললেও আমি বোধহয় যেতে পারবো না। পুরো জীবনটা কেমন ওলট পালট হয়ে গেল। কেন? কারণ বললে হয়তো তুমি বিশ্বাস করবে না।
আমি আমার জীবনের মানে এই বিচ্ছিরি নামের জায়গাটাতে এসেই খুঁজে পেয়েছি। আমাদের এমডি সুমন সেনের সঙ্গে যার একবার দেখা হয়েছে, যে একবার তার কাছে এসেছে, তার পক্ষে তার সঙ্গ ছেড়ে যাওয়া প্রায় অসম্ভবই। জানো, কালকেই উনি বলছিলেন, আর্নেস্ট হেমিংওয়ে নাকি বলতেন যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন। সৈন্যরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে প্রায়ই, ট্রেনে, ট্রান্সপোর্ট প্লেনে, জাহাজে, কিন্তু এই মুভমেন্ট আর অ্যাকশনের মধ্যে তফাৎ আছে। আমাদের মধ্যেও বেশিরভাগ মানুষই সমস্তটা জীবন শুধুমাত্র মুভ করেই কাটিয়ে দিই, অ্যাকশন দেখাই হয় না। আমাদের হুড়হুলাঘরে আমরা প্রতিটা মুহূর্তই অ্যাকশনের মধ্যে থাকি। সেন সাহেব বলছিলেন যে ডক্টর রাধাকৃষ্ণন নাকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের বক্তৃতাতে একবার বলেছিলেন, মোর দ্যান ইন্টেলেকচুয়াল এবিলিটি অ্যান্ড স্কিল, হোয়াট মেক্স ইউ ভ্যালুয়েবল টু দ্য সোসাইটি ইজ ইউর ডিভোশন টু দ্য গ্রেট কজ। আমাদের এই অল্প বয়সী এমডির মতো কিছু মানুষ এদেশে থাকলে জানো তো, দেশের চেহারাটাই পাল্টে যেত। ইটস অ্যান অনার, আ প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ হিম, আন্ডার হিম। তুমি তো দেখছি রীতিমতো পজেসড হয়ে গেছ। তোমার উপর তোমার এমডি সুমন সেন এমনই ভর করেছে যে আর কিছু নিয়েই তোমার কোনো মাথা ব্যথা নেই। না, নেই। আমি তো তোমাকে এখান থেকে চলে যেতে বলিনি। তাহলে মাঝরাতে উঠে ছাদে বসে কাঁদছিলে কেন? পারে, আমি একটু কাঁদতেও পারবো না একটু বসে? তোমাকে তো আমি বিরক্তও করিনি। একেই বলে মেয়েলি যুক্তি। তোমরা সত্যি অদ্ভুত প্রাণী। সিগারেটটা খাওয়া হয়ে গেলে গোপেন বলল, চলো এবার শুয়ে পড়া যাক। আচ্ছা, তোমার এই এমডির বয়স কত হবে? সুমন সেনের 50? 50? তুমি কি পাগল? আমাদের মতোই হবে, সামান্য 19-20। আমার চেয়ে ছোটও হতে পারে বয়সে। এইরকম একটা বাচ্চা ছেলের মধ্যে তোমরা কি দেখলে বাবা, তোমরাই জানো। মানুষটা সত্যিই তোমাদের জাদু করেছে, কিছু টুকটাক অবশ্যই জানে। হয়তো জানে। আলাপ করবে? না, আই এম নট দ্য লিস্ট ইন্টারেস্টেড। তোমার বসকে নিয়ে তুমিই থাকো, অমন আদেকলাপনাতে আমার বিশ্বাস নেই। আলাপ করব না, কোনো দিনও করব না। তা নাই বা করলে, কিন্তু এরকম কান্নাকাটি করো না। লোকে ভাববে একা বাড়িতে তোমার উপরে আমি অত্যাচার করি। নতুন বিয়ের পর মানুষে বাইরে এসে কান্নাকাটি করে, তাও একটা মানে হয়। ননদ নেই, শাশুড়ি নেই, শ্বশুরবাড়ির খারাপ মানুষজনের মুখ পর্যন্ত দেখতে হয় না, তবুও মন খারাপ করো কেন? কিসের জন্য করো? বিয়েও তো তোমার কম দিন হয়নি। এতদিন তো আমার খারাপত্বে অভ্যস্তই হয়ে যাওয়ার কথা ছিল তোমার। মন থাকলেই মাঝে মাঝে তা খারাপ হয়, মেয়েদের তো হয়ই। আমার আর কিছু বলার নেই। কালকেই এমডিকে মনে করাতে হবে তোমার চাকরির কথাটা। নিজে থেকেই যখন বলেছিলেন, তখন তো লজ্জার কোনো কারণই নেই। তোমার এমডির কোনো দয়াই আমি চাই না। ওর দয়া ছাড়া যদি অন্য কোনো চাকরি জোগাড় করতে পারো তো দেখো। আমারও সময় কাটে না, কলকাতা ছেড়ে আসাটাই ভুল হয়েছে। ইটস টু লেট নাও শ্রী। ফিরে গেলে তোমাকে একাই ফিরতে হবে। হ্যাঁ, শেষে হয়তো তাই করতে হবে। সকালে গোপেন অফিসে চলে যাবার পর শ্রী সুমন সেনের কার্ডটা বের করল। এ বাড়িতে টেলিফোন নেই। কার্ডটাকে রেখে দিল আবার নিজের হ্যান্ডব্যাগে। তারপর নিজের মা ও শাশুড়ি মাকে একটি করে চিঠি লিখল। কর্তব্যর চিঠি, শুকনো। তবে ও শিগগিরই ভালো করে দুটি চিঠি লিখবে ওদের দুজনকেই। একজন মানুষ তার ভবিষ্যৎ পুরোপুরি মা বাবার উপর সঁপে দিয়েছিল বলেই যে তারা নিজেদের স্বার্থপরতাতে স্ত্রীকে জলে ভাসিয়ে দেবেন, তা তো স্ত্রীর জানা ছিল না। মা এবং শাশুড়ি মা দুজনকেই ঘোষ কাকিমার কাছে যা শুনেছিল সে সম্বন্ধে ও জানাবে। সবচেয়ে মুশকিল হচ্ছে গোপেনকে নিয়ে। না খুব ভালো, না খুব মন্দ স্বামীর ঘর করা বড়ই আনইন্টারেস্টিং। স্ত্রীর মনে হয় ওর এই মতের সঙ্গে লক্ষ লক্ষ বিবাহিতা মহিলা একমত হবেন। গোপেন যদি ওর সঙ্গে একটু খারাপ ব্যবহার করত,
তাহলেও হয়তো সে সেই বিরোধের মধ্যে একটু দীপ্তি পেত। মনের গতি প্রকৃতির সহজ ও অব্যাহত বহমানতার জন্যই মরচে ধরে গেল মেধাবী এবং দীপ্ত শ্রীর মনে। এমন একঘেয়েমি মৃত্যুর চেয়েও মৃত করে দেয় মানুষকে। শরীরের মধ্যেও আর কোনো আনন্দ নেই, সব কিছুই একঘেয়ে পুরনো হয়ে গেছে এই কয়েক বছরে। গোপেনের শরীর শ্রীর শরীরকে আর উজ্জীবিত, উদ্দীপ্ত, তৃপ্ত করে না। হয়তো ওর নিজের শরীরও করে না গোপেনকে। কিন্তু সে কথাও যদি মানুষটা হাবে ভাবে কখনো জানাতো শ্রীকে। এমন অনুযোগহীন, সবটাতেই খুশি মানুষকে নিয়ে ঘর করা আর দেবদেবীর ছবিকে নিয়ে ঘর করা বোধহয় একই কথা। গোপেন একটা আটারলি আনইন্টারেস্টিং ম্যান। এমন স্বামী সে কোনোদিনও চায়নি, অথচ তার বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগ যে করবে এমন সুযোগও দেয়নি গোপেন তাকে কোনোদিনও। কলিং বেলটা বাজল। ভরত রান্নাঘর থেকে সাড়া দিল। শ্রী বলল, তুই কাজ কর, আমি যাচ্ছি। ও কখনোই দরজা নিজে খোলে না, কিন্তু সুমন এসেছিল তবু দেখা হয়নি এই কথাটা জানবার পর দরজা নিজে খুলবার জন্য মন আকুলি বিকুলি করে। তাই নিজেই গেল। কিন্তু দরজা খুলে যাকে দেখল তাকে চিনতে পারল না। অত্যন্ত সুন্দরী, সুরুচি সম্পন্না, তন্নি, ঝকঝকে, বুদ্ধিদীপ্ত একটি 22-23 বছরের মেয়ে। এরকম মেয়ে হুড়হুলাগড়ে নিশ্চয়ই বেশি নেই। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই, কাকে চাইছেন? কে আর কাকে চিনতে পারে বলো? নিজস্ব পরিচয় কেউই সংসারে কাউকে চেনে না, অথচ চিনলে কি ভালোই হতো, তাই না? আমি নিপার বোন দীপা। উমা, দীপা? সত্যি? সত্যি। তুই কোত্থেকে হঠাৎ উদয় হলি? আমি হঠাৎ না তুমি হঠাৎ? আয় আয়, ভিতরে আয়। কি খাবি বলতো? কিছুই খাবো না। তোমার বরকে খেতে পারতাম, কিন্তু তিনি তো বাড়িতে নেই। শ্রী ওর কথার ধরনে হেসে উঠল, বলল, তুই নরখাদক হলি কবে থেকে রে দীপা? শোনো, সব নারী নরখাদক। কেউ গুলি খাওয়ার মতো চোট পেয়ে হয়, কেউ বা জন্মাবধি। বাবা, খুব কথা শিখেছিস তো। কথাই তো মানুষ আর জন্তুর মধ্যে ব্যবধান রেখেছে গো। কথাই না বলতে পারবো তো মানুষ হলাম কেন? আচ্ছা, গোপেনকে না হয় পরেই খেলি, এখন একটু চা কফি খাবি তো? না, যেখানেই যাই সেখানেই তোতা পাখির মতো সকলকে একই কথা বলতে হয়। চা না কফি, অন্য কিছু খাওয়াতে পারো চা কফি ছাড়া? আচ্ছা বাবা, কি খাবি তাই বল। এই ধরো কোকো। নেই রে বাড়িতে, জানতাম কারোর বাড়িতেই থাকে না, অথচ ভ্যারাইটিস ইজ দ্য স্পাইসেস অফ লাইফ। তাহলে ফ্রেশ লাইম উইথ সোডা খাওয়াও। তাও নেই রে, সোডা টোডা নেই। তোর জামাইবাবু তো ড্রিঙ্ক করে না, তাই বাড়িতে সোডা থাকে না। ড্রিঙ্ক করে না? ভারী ব্যাকডেটেড তো। আমি কিন্তু করি অকেশন টকেশনে। তাই? ইয়েস। লেমনেড আছে? জিঞ্জার এল? না, থামস আপ, লিমকা, অরেঞ্জ এইসব আছে। উফ, এইসব তো সকলের বাড়িতে থাকে। সকলে যা করে, সকলে যা খায়, আমি তা করি না, খাই না। জল খাও তো আমাকে এক গ্লাস তাহলে, লেবু চিনি দিয়ে। লেবু আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। ফ্রিজের জল দিয়ে বানিয়ে দেব? না না, এমনি জল। গান গাই তো, তাই ফ্রিজের জল খাই না। ঠিক আছে, আনছি তোর জন্য। তা তুই কি গান গাস রে? রবীন্দ্রসঙ্গীত? না, সকলেই রবীন্দ্রসঙ্গীত গায় তো, তাই আমি গাই না। তবে তুই কি গান গাস? আমি অতুল প্রসাদ, রজনীকান্ত, মানে বদ্যিদের ধরেছি আমি বৈতরণী পার হবার জন্য। বেশ করেছিস, বস, আমি একটু আসছি। ওর জন্য শরবত করতে করতে একা একাই হাসছিল শ্রী। পরিবেশটাই অন্যরকম করে দিল দীপা এসে। কতটুকু দেখেছিল গত 15 বছরে কি আমূল বদলে গেছে। ভারী জীবন্ত মেয়েটা।
তুই আমার এই একঘেয়ে জীবনে বড় খুশি নিয়ে এলি রে দীপা। এই নে খা। জানো তো, আমি সব জায়গাতেই খুশি নিয়ে যাই, অন্ধকারকে আলোয় ভরে দিই। আমার নাম যে দীপা, আসলে দীপান্বিতা। তবে চিন্তা নেই, অখুশিও নিয়ে আসবো। আমি তো তোমার কাছে আসিনি তোমার জন্যও নয়। তোমার বরের প্রশংসা শুনে শুনে দিদিদের কাছে এবং তার ফটো দেখে খুবই ইনকুইজিটিভ হয়েছি আমি। তোমার বরকে তোমার কাছ থেকে কেড়ে নিলে তুমি রাগ করবে না তো? রাগ? যদি পারিস তো তোকে তুই যা চাইবি তাই দেব। দেখো, প্রতিপক্ষ হিসেবে আমি কিন্তু ফেলনা নই। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ রে দীপা, খুব ভেবেই বলছি, রাগের কোনো প্রশ্নই ওঠে না। আর আমার কাছে হেরে গেলেও রাগ হবে না? হার জিতের তো প্রশ্নই উঠছে না, আমি তো তোর সঙ্গে খেলবই না। ওয়াক ওভারই যখন পাবি তখন আমার রাগ করার প্রশ্ন আসে কিসে? তা ঠিক, ইউ আর গ্রেট। আজকাল তোমার মতো সেলফ কনফিডেন্ট এবং উদার মহিলাদের সংখ্যা কমে যাচ্ছে, আর তোর মতো সেলফ কনফিডেন্ট এবং খোলামেলা মহিলার সংখ্যাও। বলো তো শ্রীদি, সারাটা জীবন, এবং তাও এই একটা মাত্র জীবন, এমন একজন মাত্র পুরুষের সঙ্গে কি কাটিয়ে দেওয়া যায়? এটা অত্যন্ত আনইন্টারেস্টিং নয়? মাত্র একজনের সঙ্গে। যা বলেছিস। আর এইসব নিয়ে মেয়েতে মেয়েতে ঝগড়ার প্রশ্নই বা ওঠে কেন তাও জানি না। বৃষ্টির পরে যেমন ফড়িং ওড়ে, তেমন অগণ্য ফড়িংয়ের মতো পুরুষ উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কপাক কপ ধরে গিলে খা না, ফ্লাই ক্যাচার পাখিদের মতো। একজন বিশেষ পুরুষের শোকে যেসব মেয়েদের চোখে জল আসে, তারা মেয়ে জাতের কুলাঙ্গার। তুমি কি বলো? শ্রী চোখ বড় বড় করে দীপার কথা শুনছিল। হঠাৎ বলল, এক্স্যাক্টলি, 100 বার ঠিক। তোর মতো মেয়ে ভারতের ঘরে ঘরে জন্মাক, এই চাই। সত্যি বলছো শ্রীদি না ঠাট্টা করছো? পরে আবার আমাকেই পোড়ার মুখী, ভাতার খেকো এসব বলবে না তো? সত্যি বাবা, কিছু শব্দ জানিস তুই? ভাতার খেকো এর মানে কি রে? ও মা, ভাতার থেকেও ভাতার খেকো মানে জানো না? কি গো তুমি? না জানি না রে। কি রে, বল না। আরে যে স্ত্রী স্বামীকে খায়, সে তো যে নিজের স্বামীকে খায়, মানে বিধবা হয়। আরে সেই মানেটা তো পুরনো হয়ে গেছে। এখনকার মানে হচ্ছে যে মেয়ে পরপুরুষকে খায়। নিজের স্বামীকে খেয়ে সুখ কিসের? পটাপট পরের স্বামীদের খেলে তমে না সুখ। বাংলা ভাষাটা তাহলে বদলাতে হবে তোর জন্য, তাই তো? প্রয়োজনে দেশাচারে সময়ের ব্যবধানে ভাষা তো বদলাই। উচ্চারণ বদলায়, বানান বদলায়, মানে বদলায়। ভাষার জীবনেও বদলটা মানুষের জীবনেরই মতো জরুরি, বুঝলে? নইলে সে ভাষা তো মরে হেজে যায়। যতই ওকে দেখছিল, ওর কথা শুনছিল, ততই মুগ্ধ হচ্ছিল শ্রী। বহু বছর কোনো মেয়ে তাকে এমন মুগ্ধ করেনি। শ্রী বলল, কি রে, তুই তো ডাক্তারি পড়িস তাই না? পড়ি মানে? আর কমাস পরেই পুরোপুরি স্পেশালিস্ট ডাক্তার। MBBS তো পাশ করেছি আগেই। ও, কোথায় যেন পড়ছিস তুই? নিপাদি বলছিল ওই সম্বলপুরের কাছে। হ্যাঁ, বুড়োলা মেডিকেল কলেজে। স্পেশালাইজ করছিস কিসে? আমি গাইনোকোলজিস্ট। আজকাল এত নতুন নতুন রোগ থাকতে এমন প্রাচীনতম পেশা? পুরুষরা মেয়েদের সঙ্গে প্রাচীনতম কাল থেকে যে দুর্ব্যবহার করে এসেছে, তারই প্রতিবিধানের জন্যে। মানে? আমি অ্যাবর্শনে স্পেশালাইজ করেছি। IR8 বা তাইচুংয়ের বীজের মতো বেঁটে লম্বা কালো ফর্সা যুবক প্রৌঢ় সুযোগ সন্ধানী পুরুষরা লাগাতার অন্যায়ভাবে গর্ভাধান করে মেয়েদের, আর আমি তাদের পরিত্রাতার মতো গর্ভপাত করে যাব লাগাতার। কি বলো, ঠিক ডিসিশন নিইনি? আজকাল এত রকম কিছু বেরিয়ে গেছে। গর্ভাধান তো ইডিয়েটদেরই হয়। তুমি কি জানো শ্রীদি, পুরুষের রিপু যখন চাপে তখন তার বুদ্ধিভ্রংশ হয়, শুয়োর হয়ে যায় তারা। আর তাছাড়া এখনও তো মেয়েদের তারা মানুষ বলে গণ্যই করে না।
তা অবশ্য ঠিক। হুড়হুলাগড়ে আসার পর কি কি দেখলে বলো, নাকি এই গর্তর মধ্যে এসেই সেঁধিয়ে আছো? বলতে পারিস, একরকম তাই। তা তোদের এই হুড়হুলাগড়ে দর্শনীয় বস্তু কি কি আছে? এটা বলেই শ্রীর মনে হলো যে দীপা আসাতে এবং দীপার সঙ্গে কথা বলতে বলতে ওর নিজের ভাষাও বদলে গেছে, অনেক ঔজ্জ্বল্য পেয়েছে। অভিনয়ের বেলায় যেমন সহ অভিনেতার অভিনয়ের মানের উপর অন্যর অভিনয়ের মান নির্ভরশীল হয়, কথোপকথনের বেলাতেও যার সঙ্গে কথা বলা হচ্ছে তার বাক্যবিন্যাসের উপরে নিজের ভাষার তুনের শব্দ এবং বিন্যাস অনেকখানি নির্ভর করে। দীপা বলল, দর্শনীয় বস্তুর মধ্যে চামুণ্ডী মন্দির, ভীমধারা ফলস, রজর সময়ে যে মেলা বসে গড় হুড়হুলায়, সেই মেলা। এই রজ কী রে? রজ ওড়িশার খুব বড় উৎসব, গরমের সময় হয়। এখানে গড় আছে বুঝি, মানে দুর্গ? বাঁরে আছে না, সেই জন্যই তো জায়গার নাম হুড়হুলাগড়। মস্ত গড়, এখন অবশ্য ভেঙে চুরে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন মানুষ খেকো বাঘের আড্ডা ছিল। কটকের বাখরাবাদের শিকারী চাঁদুবাবু আর কলকাতার বিখ্যাত শিকারী রিজু বোস এসে একবার জোড়া বাঘ মেরেছিল। তুই তো এখনো ছোটই আছিস রে, তোর ছোটবেলা তো এখনো ফুরোয়নি, বোধহয় আর কোনোদিন ফুরোবেও না। ভাবছো তাই? তোমার বরের ঘাড়ে চাপি আগে, তখন বুঝবে হাড়ে হাড়ে কেমন ছোট আমি। আর কিছু নেই দর্শনীয়? হ্যাঁ, আর আছে হুড়হুলাগড়ের নানা কারখানা, তবে তাদের চেয়েও বেশি দর্শনীয় হচ্ছে তাদের ম্যানেজিং ডিরেক্টর সুমন সেন। তাই বলেই কেমন অন্যমনস্ক হয়ে গেল শ্রী। তারপরেই বলল, তা বটে, এসে অবধি সকলের মুখে তার কথাই তো শুধু শুনছি। তোর জামাইবাবু তো তার বসের প্রেমে এমনভাবেই পড়েছেন যে দুষ্টু লোকে হোমোসেক্সুয়ালিটির সন্দেহ করতে পারে। ওই শব্দটা উচ্চারণ করে না শ্রীদি, ওই একটি শব্দ আমি একদম সহ্য করতে পারি না, খুব গা ঘিন ঘিন করে আমার। আর লেসবিয়ানিজম, উফ, সেটা তো আরও, উফ, অন্য কথা বলো শ্রীদি। আচ্ছা, তা এই সুমন সেনকে তুই নিজে দেখেছিস? হ্যাঁ। কেমন রে? জাস্ট ইরেজিস্টেবল। একজন পুরুষের মধ্যে আমরা মেয়েরা যা যা চাই, যা যা কল্পনা করি, প্রথম যৌবন থেকে শিবের মাথায় জল, ঘড়া ঘড়া জল ঢালার সময় যা যা বলি মনে মনে না আসা বর সম্বন্ধে, তার সব কিছুই সুমন সেনের মধ্যে আছে। 100-তে 110। আমি ভদ্রলোক সম্বন্ধে যা শুনেছি তাতে তোর সঙ্গে কিন্তু খুব মানায়। ভদ্রলোক তো ব্যাচেলার। হ্যাঁ, ব্যাচেলার। তুমি যা বললে তার প্রতিবাদ আমি করব না। আমার নিজের সম্বন্ধে ধারণাটা বিশেষ উঁচু হলেও এবং সুমন সেন বয়সে আমার চেয়ে অনেকই বড় হলেও তোমার উইশফুল থিঙ্কিং রিয়েল হলে আমি বলতে যেতাম। কিছু কিছু পুরুষের বেলায় সাধারণ নিয়মকানুন খাটে না, বুঝলে তো? সুমন সেন সেই জাতের পুরুষ, কিন্তু সে তো বিয়ে করবে না। কেন? ধনুক ভাঙা পণ নাকি জানিস? যখন বিলেতে পড়তে গেছিল তখন কলকাতার স্টুপিড মেয়েটি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তাকে নাকি খুবই ভালোবাসত। সেই মেয়ে দাগা দিয়েছে। যাই বলো আর তাই বলো, আমাদের মেয়ে জাতির মধ্যেও কিছু মিন লোডসাম ক্রিয়েচার্স আছে শ্রীদি। তবে আমি ভাবতে পারি না যে সে কত বড় ইডিয়েট মেয়েটি যে সুমন সেনের মতো ছেলেকেও ডিচ করতে পারে। আনথিঙ্কেবল, রিয়েলি আনথিঙ্কেবল। বাবা, তুই তো দেখছি খুব অ্যাডমায়ারার। না, বলবো না, দ্রাক্ষা ফল টক। সুমন সেনকে আমি এখন দাদার মতন ভালোবাসি। অমন মানুষকে যে কোনো সম্পর্কের মাধ্যমেই ভালোবেসে সুখ আছে গো। তুমি কি বলবে জানি না, আমার মত হচ্ছে এই যে যাকে তাকে ভালোবাসার চেয়ে যাকে তাকে বিয়ে করার চেয়ে ভালো না বাসা বিয়ে না করাও অনেক ভালো। ঠিকই বলেছিস, তোর সঙ্গে আমি 100% একমত। তবে কি জানিস, তোর মতো মেয়েই বা কজন হয় বল? সুন্দরী, বুদ্ধিমতী,
প্রখর ব্যক্তিত্ব সম্পন্না এবং সবচেয়ে বড় কথা স্বাবলম্বী। এখনও ৯৯% মেয়েদের বিয়েটা তাদের জীবনে এমন একটা ঘটনা যে তার উপর তাদের নিজেদের কিছুমাত্র হাত নেই। যারা সাধারণ তারাই শুধু সহজে সুখী হতে পারে, আর যারা নয়, সুখ তাদের জন্য নয়। দীপা তীক্ষ্ণ চোখে চেয়ে রইল স্ত্রীর দু চোখের দিকে। একেবারে চোখের মণিতে নিজের চোখের দুটি মণি ফেলে তাকায় দীপা। মনের গহনের কোনো গোপন কথাই আর সেই চোখে দৃষ্টির তীব্রতাতে গোপন থাকে না। শ্রী ধরা পড়ে গেল দীপার কাছে। গেল কি? দীপা কিছু বলার আগেই শ্রী বলল, আমি কিন্তু আমার কথা বলছি না। জানি, কেই বা অন্যকে নিজের কথা বলে বলো? সুমনদার সঙ্গে তোমার আলাপ হওয়া দরকার। জীবনে অনেক কিছু না পেয়েও শুধুমাত্র জীবনকে ভালোবেসে, এই আকাশ বাতাস পাখির ডাককে ভালোবেসে, নিজের কাজকে ভালোবেসেও যে চমৎকারভাবে বেঁচে থাকা যায়, তা সুমনদাকে কাছ থেকে দেখলে তুমি বুঝতে পারবে। নিজের জীবন নিয়ে ব্রুড করার মতো পাপ আর দুটি নেই। সুমনদার সঙ্গে আলাপ হওয়াটা তোমার খুবই দরকার শ্রীদি। আমি শিগগিরই বন্দোবস্ত করছি। এই না না, আমার কোনো দরকার নেই, আমি তো সুখী আছি রে। সুখের প্রকৃত প্রকৃতি যারা না জানে তারাই এমন কথা বলে নিজেদের ভোলায়। তুই এখানে কদিন থাকবি দীপা? শ্রী কথা ঘুরিয়ে বলল, বেশি দিন নয় গো, এই দিন 15। তবে অন্যভাবে ভাবলে আবার অনেকই দিন। দিনগুলো নিয়ে কে কি করছে তার উপরেই সব। তা ঠিক। শ্রী বুঝতে পারছিল ধীরে ধীরে ওর পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে। দীপার মতো মানুষেরা চোখ কান বন্ধ করে মশারির নিচে বসে থাকা নিজের ঘরে কল্পনার সুখে সুখী মানুষদের মিথ্যে সুখের গোড়া ধরে নাড়িয়ে দিয়ে যায়। এমন মানুষদের সঙ্গ এড়িয়ে চলাই ভালো। এরা হাহাকারে ভরে দিয়ে যায় অন্যদের, খিদে জাগিয়ে দিয়ে যায় জীবন সম্বন্ধে, কিন্তু নিবৃত্তির উপায় বাতলায় না। তোকে দেখে খুব ভালো লাগলো রে দীপা। তোর কথা বলেছিল বলতে নিপাদি, কিন্তু এতটা বলেনি। আমারও খুব ভালো লাগলো শ্রীদি তোমাকে দেখে। তবে গোপেন্দার সঙ্গে দেখা হলো না। আমি থাকতে থাকতে একদিন যেতে বলো না। হ্যাঁ নিশ্চয়ই। কবে আসবি বল? ও মা, নিমন্ত্রণ করবে তুমি, আমি কি বলবো? তোমার বরের সঙ্গে কথা বলে তাকে পাঠিও। গলবস্ত্র হয়ে নিমন্ত্রণ করে আসবে। আর নিপার বোনের সঙ্গে দীপার কিন্তু তফাৎ আছে। তু করলেই খেতে চলে আসবো এমন ভেবো না। চললাম, চল তোকে পৌঁছে দিয়ে আসছি। কোথায়? এই নিচ অবধি। ও তাই বলো। দরজায় খুলে দেবার পর শ্রী দেখল দীপা গিয়ে একটা স্কুটারে উঠল। ও আসবার সময় যখন দরজা খুলে তখন স্কুটারটা লক্ষ্য করেনি। তুই স্কুটারে এলি নিজে চালিয়ে? হ্যাঁ, জামাইবাবুকে অফিসে নামিয়ে দিয়ে চলে এলাম। বুড়লাতে তো আমার নিজের স্কুটার আছে, কিনেটিক হন্ডা। জামাইবাবুরটা বাজাজ। নিজের মোবিলিটি থাকাটা একান্তই দরকার গো। তুমি কি আলুর বস্তার মতো বাড়িতেই বসে থাকো বলো তো? গোপেন্দা যখন তোমাকে যেখানে নিয়ে যাবেন সেই ভরসাতে? মেয়েদের ইমোবাইল করে রাখা পুরুষদের আর একটা ক্যালকুলেটর চক্রান্ত কিন্তু, বুঝলে? বলেই স্কুটারে বসে গো গো করে স্টার্ট করল। আবার আসিস দীপা। ঠিক আছে। কাল তোমার কি প্রোগ্রাম? আমার আবার কি প্রোগ্রাম বল? কাল তো রবিবার। হ্যাঁ চলে আয়, আমার বরের সঙ্গে তোর আলাপ হবে। বাড়িতে আলাপ করে কি হবে? চলো গড় হুড়হুলায় যাই, পিকনিক করা যাবে। এখন কি পিকনিকের সময় নাকি? গড় হুড়হুলায় সব সময় পিকনিকের সময়। অনেক উঁচু যে। তা কিসে করে যাবি? কেন, গাড়ি করে, একটা গাড়ি ভাড়া করে নেব। একটা গাড়িতে এতজন আঁটবে? এতজন আবার কে কে? দিদি তো ধুলোতে অ্যালার্জি, গাড়িতে কোথাও ট্রাভেল করতে পারে না। অশেষ দা বেরসিক, তার সঙ্গে কনভারসেশন চলেই না। সঙ্গে নিয়ে গেলে ভোর হয়ে যাব। আমরা 3 জনেই যাব। তোমার আপত্তি? আমার বড় কিন্তু তেমন রসিক নয়। আরে নিজের স্ত্রীর কাছে সব পুরুষই বেরসিক।
শালির কাছে বা পরস্ত্রীর কাছে এলেই একেবারে রসের ভিয়েন। পাজির যাচ্ছে, তবে আমার জামাইবাবু এক্সেপশন, থর মরুভূমি একেবারে। পিকনিক করতে কি কি নিতে হবে একটু বলে যা। তোমাদের কিছু নিতে হবে না, শুধু বডিটা নিয়ে যাবে, সে আমি সব নিয়ে যাব। তুই গাড়ি ভাড়া করবি, ওকে বললে হয় না অফিসের জিপটা বন্দোবস্ত করবে, মানে গোপেনকে? তাহলে তো ফার্স্ট ক্লাস হয়, গরিবের টাকাটা বেঁচে যায়। ঠিক আছে, তাহলে ওকে একটু ফোন করতে হবে। এখানে কাছাকাছি কোথায় ফোন আছে জানিস? আরে ওই ভানু মহাপাত্র স্টেশনারি দোকান আছে না, ওখানে ফোন আছে তো, 2 টাকা করে নেয় একটা কল করতে। কোথায় দোকানটা? ওই তো, ওই যে পেট্রোল পাম্পটা দেখছো সামনের মোড়ে, তার ডান দিকের রাস্তায় গেলেই ডান দিকের প্রথম দোকানটা। তুমি বলো তো, আমার পিছনে বসে যেতে পারো। আমি কখনো স্কুটারে চড়িনি, পড়ে যাব রে। কখনো তো জীবনে অনেকেই অনেক কিছু করে না, তবে আরম্ভ করতে অসুবিধে কি শ্রীদি? ভয় করে রে। বিয়ের পরেও কি ভয় করেছিল কখনো না করা কিছু করতে? উফ, তোর মুখে কিছু আটকায় না। আমরা তো অ্যাডোলেসেন্ট নই, অ্যাডাল্টদের তো অ্যাডাল্টদের মতোই কথাবার্তা বলা উচিত, তাই না? আমাদের কথাবার্তায় জীবনে সাহিত্যে অ্যাডাল্টহুড কখনোই আসবে না। ন্যাকামি আর ভণ্ডামি আমাদের হলমার্ক। তুই খুব অদ্ভুত মেয়ে রে। যাবে তো বলো ফোন করতে। না, তুই যা, আমি চান করে উঠে ফোন করে নেব, কাছেই তো। তুমি নাম্বারটা বললে আমি করে দিতে পারি বাড়ি থেকে তোমার বরকে, নাকি আপত্তি আছে? আপত্তির কি? তাহলে তো খুবই ভালো হয়। তাহলে দাও, নাম্বারটা দাও, আমি না হয় করে দেব। আর পারলে তুমিও করো, অধিকন্তু না দোষায়। তুই করলেই ভালো। জিপটা পাওয়া যাবে কি পাওয়া যাবে না তা জানা যাবে। না পাওয়া গেলে গাড়িটা ভাড়া করিস, কিন্তু ভাড়াটা আমরাই দিয়ে দেব। বাবা, তুমি তো রোজগারও করো না, আমি করি। ভাড়া করলে আমি ভাড়া দেব, সেটা কোনো ব্যাপারই নয়। আচ্ছা, সে দেখা যাবে। তাহলে তুই করছিস হুড়হুলাগড় 430 এক্সটেনশন 35। 430 এক্সটেনশন 35। ওকে, মনে থাকবে। ডাইরেক্ট নাম্বার নেই কোনো? সুমন দত্ত আছে। তিনি তো এমডি। তা বটে। শোন, তোকে একটা কথা বলবো। তোদের এই সুমন সেনের সঙ্গে আমি আলাপ করতে চাই না রে। সে কি, তুমি কি পাগল? হ্যাঁ, আমি পাগলই। আমি তোকে সত্যি কথাই বলছি, আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড। বাট হোয়াই? কেন শ্রীদি? বিশেষ কোনো কারণ নেই। যার সম্বন্ধে এত ভালো ভালো কথা শুনছি সকলের কাছে, তাকে না দেখাই ভালো। হয়তো টোটালি ডিসঅ্যাপয়েন্টেড হব। নেভার, কখনো হবে না। কি হয়েছে বলতো? কত কিছুই তো দেখিনি। অজন্তা, এলোরা, খাজুরাহো, ভীমবৈটকা, দর্শনীয় সব কিছু তো দেখতেই হবে, তার কি কোনো মানে আছে? আরে, খাজুরাহো আর সুমন সেন কি এক হলো? সত্যি সুমনদাকে বলতে হবে কথাটা। উফ, শোন না, তুই আমাকে জানিস না দীপা, আমি অন্য রকম। সকলেই তার নিজের মতনই, অন্য রকম। একই রকম দুজনে কি হয় কখনো বলো? ঠিক আছে, তোমার যা খুশি, চলি। আর তোমার বরকে বলো যে গেছো শালি এসেছিল স্কুটারে চড়ে। এবার পুজোয় মায়ের স্কুটারে আগমন। সত্যি বলছি, পাঁজিতে লিখেছে। শ্রী হাসতে হাসতে হাত নাড়ালো। লাল ধুলো উড়িয়ে দীপা চলে গেল। কি অদ্ভুত না মেয়েটা, সত্যি অদ্ভুত। আজকের পর্ব এখানে শেষ করছি। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে, গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বুদ্ধদেব গুহর অনেক গল্প উপন্যাস আমার চ্যানেলে আছে, আপনারা প্লেলিস্ট অপশান থেকে সমস্ত গল্পের প্লেলিস্ট পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।